আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজ আমরা শিখব ঝুঁকি ও মুনাফার হার ঢাকা বোর্ড 2023 সালের একটি কোশ্চেন আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোশ্চেনটা এদিকে লিখে নিয়েছি, আমরা এখন কোশ্চেনটা পড়ব। যদি তোমাদের সামনে কোশ্চেন থেকে বাহির করে নিতে পারো কোনো সমস্যা নেই, তবে আমি মনে করি বাহির করে না নেওয়াটাই যুক্তিযুক্ত, কারণ এখানে আমাদের কোশ্চেনটা লিখাই আছে। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেফ। তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই। আসো, প্রথমেই আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি পদ্মা লিমিটেড 50,000 টাকা এম কোম্পানির শেয়ার এবং 30,000 টাকা এন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। কি হয়েছে যে পদ্মা লিমিটেড একটা যে কোম্পানি আছে, এই কোম্পানিটা কি করছে, এম কোম্পানিতে 50,000 এবং এন কোম্পানিতে 30,000 টাকা বিনিয়োগ করবেন। পদ্মা লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক নিম্নোক্ত আয়ের প্রত্যাশা করেন। এই পদ্মা যে লিমিটেড কোম্পানিটা আছে, এই কোম্পানিটা কি করেছে যে নিচে কিছু আয়ের সম্ভাবনা দিয়েছে। এই পদ্মা লিমিটেড কোম্পানি কি করেছে, নিম্নোক্ত মানে নিচে কিছু আয়ের তারা প্রত্যাশা করে যে এরকম আয় হতে পারে এই দুটো তাদের কোম্পানি থেকে। এতটুকু ইনফরমেশন আশা রাখছি তুমি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক অবস্থা কি আছে, অর্থনৈতিক অবস্থা, সম্ভাবনা, প্রত্যাশিত আয়ের হার। অর্থনৈতিক অবস্থা প্রথম কি দিয়েছে, মন্দা বাজার, সম্ভাবনা বা প্রবাবিলিটি 0.25, এম কোম্পানি 12%, এন কোম্পানির 10% প্রত্যাশিত আয়ের হার। স্বাভাবিক অবস্থায় সম্ভাবনা 2.50, সম্ভাবনা হলো 0.50, এম কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 14% আর এখানে হলো 12%। আর তেজি অবস্থায় কত, 25% সম্ভাবনা, এটা 20, এটা 16%। এখন গ নাম্বারে এসে বলেছে, তোমাদের প্রশ্নে থাকবে এটা গ নাম্বার, আমি এখানে 1 দিয়েছি। গ নাম্বারে এসে বলেছে যে এম এন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। বলেছে যে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বারে কি বলেছে, পদ্মা লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার 12% হলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ করতে বলছে আর কি। তাহলে আমরা প্রথমেই যেটা করব, গ নাম্বারটা করব, প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করব। আমরা জানি যে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করা যায় দুইভাবে। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে একভাবে, যদি সম্ভাবনার মান না থাকে তাহলে আর একভাবে করা যায়। তোমরা যদি আমার বেসিক ভিডিওটা না দেখে থাকো, এই ক্লাসের শেষে গিয়ে আমি দিয়ে দেব প্লেলিস্টের লিঙ্ক, তোমার সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে নিবা। তাহলে তোমাদের সূত্র নিয়ে কোনো ঝামেলা থাকবে না, যে আসলে প্রত্যাশিত আয়ের হারের সূত্র কোনটি, ঝুঁকির সূত্র কোনটি, সিগমা সূত্র কোনটি, বোঝা গেছে? ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যারা দেখলাম যে গ নম্বরে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা দুইটা কোম্পানিরই, এম এবং এন কোম্পানিরই প্রত্যাশিত আয়ের হারটা নির্ণয় করি। একটা কথা মাথায় রাখবা, এই প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু অতি অল্প সময় নির্ণয় করতে পারি। তবে আমি তোমাকে প্রথম দেখাবো যে কিভাবে আমরা নির্ণয় করতে পারি, একটু সহজেই দেখানোর প্রথমে চেষ্টা করি। একটু ভিডিওটা সেক্ষেত্রে বড় হবে, টেনশনের কারণ নেই। বোঝা গেছে? একটু মনোযোগ দাও। এক, এম কোম্পানি প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। যেহেতু আমাদেরকে দুইটা কোম্পানিরই প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলছে, এই কারণে আমরা এম কোম্পানিটা প্রথম নির্ণয় করব। লিখে ফেললাম। এরপর লিখলাম আমরা জানি, আমরা কি জানি, এই প্রত্যাশিত আয়ের হারের সূত্রটা আমরা জানি। তাহলে লিখলাম প্রত্যাশিত আয়ের হার সমান সমান সামেশন আর আই ইন্টু পিআই। আর আই ইন্টু পিআই। পিআই বলো তো কেন দিলাম, কারণ এই যে এখানে যে আমাদের প্রবাবিলিটি দেওয়া আছে সম্ভাবনার মান, যেহেতু আমাদের সম্ভাবনার মান বা প্রবাবিলিটি দেওয়া আছে, সেই কারণে আমরা পি দ্বারা গুণ করব আর আইকে। যদি আমাদের এখানে সম্ভাবনার মানটা না থাকতো এই প্রশ্নে, সেক্ষেত্রে আমরা এন দ্বারা ভাগ করতাম, এন দ্বারা ভাগ করতাম। যেহেতু আমাদের নাই, এই কারণে কিন্তু পি দ্বারা গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো, এখন আমরা তো এখানে সূত্রটা লিখলাম। দেখো প্রথমে কি দিয়েছি, সামেশন। আমরা জানি সামেশন মানে হলো যোগ। সামেশন মানে কি, যোগ। যেহেতু আমরা জানি সামেশন মানে যোগ, তাহলে এবার আসো সবগুলো তার মানে যোগ করতে হবে এবং গুণ করতে হবে। একটু আমি যদি দেখাই, কোন কোম্পানির,
এম কোম্পানির। ভাইয়া এম কোম্পানির 12%, 14%, 20%। ওকে, তাহলে 12%-এর সময় 0.25 সম্ভব না, 14%-এর সময় 0.50, 20%-এর সময় 0.25। আমরা ঠিক সেম কাজটা করেছি। প্রথম বছরে গিয়ে নিয়েছি 12, মানে যেখানে যেহেতু 12% ছিল এখানে 12% নিয়েছি, এবং কত ছিল এখানে 0.25, এখানে 0.25 দ্বারা গুণ দিয়েছি। কেন করলাম দেখো, সূত্রে বলা আছে আরআই, আরআই গুণন পিআই, তার মানে এটা হলো পি মানে প্রবাবিলিটি, আর এটা কি, এটা হলো আর, এই যে আর, তাহলে এটা যদি আর হয় এটা পি হয়, এই দুটো আমাদের গুণ করতে হবে। এই যে আমরা এখানে এই দুটো গুণ করে দিয়েছি। এরপরে কি এইটুকু তো করলাম, এই সামেশন মানে যোগ, এই কারণে আমরা এই যে এখানে যোগ চিহ্নটা দিয়েছি। এবার আবারও ওই দুটো গুণ করতে হবে। কোন দুইটা? প্রথম বছর তো করলাম, মানে প্রথম অংশটুকু করলাম, এবার পরেরটুকু গুণ করতে হবে। 14 গুণন 0.50, ঠিক সেম কাজটা আমরা 14 গুণন 0.50 করলাম, লিখে ফেললাম। এই অংশটুকু তো আবারও লিখলাম, সামেশন মানে যোগ, ঠিক এই যে আমরা যোগটা দিয়ে দিলাম। এরপর আবার কি করতে হবে, এই অংশটুকু লিখতে হবে। এই যে যেহেতু আরও একটা আছে এই কারণে তার মানে এইটার সাথে এটা গুণ করতে হবে, 20-এর সাথে 0.25, এই যে 20-এর সাথে 0.25 আমরা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমরা আবারও এইটুকু লিখব। তাহলে এইটুকু যদি লিখতে যাই তার আগে এই যে সামেশন আছে, সামেশন মানে যোগ দিতে হবে। যোগ দেওয়ার পর যদি আরআই এবং পিআই থাকে তখন আমরা আরও গুণ করে দেব। ধরে নাও যে এরকম আরও নিচে দুইটা আছে, সেক্ষেত্রে কি হবে, এই যেহেতু সামেশন মানে আমরা তো জানি যোগ, মানে সূত্র তো ওইটুকু, সূত্র কিন্তু আমরা এত বড় লিখিনি, এত বড় লেখার কোনো দরকার নেই, স্যারেরও অটো বুঝে যাবে। তাহলে যেহেতু এইটুক, তার মানে ভাই এখানে আবার যোগ দিয়ে এর মান দুটো, তারপরে যেটা থাকবে সেটার মান বসাবা, এটার সাথে এটা গুণ দিতে হবে। ধরে না পরে 10 এবং 0.25 আছে, তাহলে ওটা গুণ করবা, এরপর আবারও যোগ, তারপর আবারও থাকলে আবারও করবা। সাধারণত 3 বছরের বা 3 বারের বেশি থাকে না, 3 বছরের বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা দেখব এটা ক্যালকুলেশন। আমাদেরকে এই অংশটুকু প্রথম মনোযোগ দিতে হবে, এই যে যোগ এবং যোগ, মানে এই যে যোগের আগের অংশটুকু যোগ করে মানে গুণ করে এখানে বসাতে হবে, যোগের আগের অংশটুকু গুণ করে এখানে বসাতে হবে, যোগের আগের অংশটুকু গুণ করে এখানে বসাতে হবে। বসানোর পর সবগুলাই যোগ করতে হবে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে ভাইয়া এম কোম্পানি, এই এম কোম্পানির আমাদের প্রত্যাশিত আয়ের হার কত? 15%। তোমরা চাইলে এখানে একটা কাজ করতে পারো, যদি তোমরা রিস্ক নিতে না চাও, সেক্ষেত্রে তোমার যদি সময় না থাকে সেক্ষেত্রে কি করবা, তোমার হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে তুমি যে কাজ করবা, ক্যালকুলেটর এখান থেকে শুরু করে এই পর্যন্ত চাপ দিবা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত চাপ দেবা ক্যালকুলেটর একদম পুরাটায়। চাপ দেওয়ার পর ডিরেক্ট 15% তখন বাইর হবে। কথা বোঝা গেছে? আর যদি তোমার হাতে সময় থাকে সেক্ষেত্রে তুমি এই ছোট ছোট অংশটুকু ক্যালকুলেশন করে নিচে বসাবা। যদি সময় না থাকে তখন পুরাটাই একবারে ক্যালকুলেটরে মারি দিবা। বোঝা গেছে? একেবারেই সহজ, ক্যালকুলেশনটা আমি দেখাইলাম না, যেমন আছে ঠিক ওইভাবেই লিখবা। দ্যাটস এনাফ। এবার দেখো, আমরা এম কোম্পানি নির্ণয় করে ফেললাম, এখন আমরা দেখব ভাইয়া এন কোম্পানিটা। প্রিয় শিক্ষার্থীরা এদিকে মনোযোগ দাও, মনোযোগ অন্যখানে দিলে হবে না, এদিকে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাতে হবে। ওকে, আমরা আবারও লিখলাম যে এন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। যেহেতু এম এর নির্ণয় করেছি, এখন এন এ নির্ণয় করতে হবে। আমরা কিন্তু এখানে সূত্রটা লিখিনি, সূত্র তো আমরা একবার লিখেছি, এই কারণে আর লিখিনি। তোমরা চাইলে আবারও লিখতে পারো, আমরা জানি লিখে প্রত্যাশিত আয়ের হার লিখে সূত্রটা লিখতে পারো, বা আর আই সমান সমান এই সূত্রটা লিখতে পারো, কোনো ঝামেলা নেই। আমরা সূত্রটা লিখিনি। এরপর আমরা যেটা করলাম, মানগুলো লিখলাম। আমরা জানি এই যে এই আলোকেই বসে আরআই ইন্টু পিআই অনুযায়ী। আরআই মানে কি, এবার তো আর এগুলো নেওয়া যাবে না, এই যে এটা প্রথমে আছে কত 10%, 0.25 সম্ভাবনা কিন্তু এটারও যেটা এটারও সেটা, মানে সেম। তাহলে 10 গুণন 0.25, এই দেখো প্রথম দেশে কি 10 গুণন 0.25 কেন করলাম, এই যে এই দুইটা আছে এই জন্য এই দুইটা লিখলাম। সামনে কি সামেশন দিলাম, সামেশন মানে যোগ দিয়ে দিলাম, এই যে যোগ। এরপর আবারও এই দুটো লিখতে হবে, এই দুটো মানে কি, যে পরেরটা এটা তো লিখলাম, এখন এবার এটা লিখতে হবে 12% গুণন 0.50, 12 গুণন 0.50 লিখে ফেললাম। এরপর আবারও সামেশন মানে যোগ, এরপর আবারও লিখতে হবে আরআই আর পিআই, আর একটা আছে এই কারণে আমরা আর একটা লিখলাম, দুটো দিলাম, লিখে ফেললাম। লিখে ফেলার পর ঠিক সেম কাজটা আবারও এই অংশটুকু আগে ক্যালকুলেশন করব, এরপর এই অংশটুকু ক্যালকুলেশন করব, এবার এই অংশটুকু গুণ করে এখানে বসাবো। বসার পর সবগুলো যোগ করব, যেটা হবে সেটা হলো আমাদের উত্তর। তো শিক্ষার্থী তোমরা চাইলে পুরোটাই একবারে গুণ করে বসাইতে পারো, তাতে কোনো ঝামেলা নাই, কোনো কনফিউশন নেই।
যদি সময় না থাকে সেক্ষেত্রে, আর যদি সময় থাকে তাহলে এইভাবেই। আর এই অধ্যায়টা হলো সবথেকে সহজ অধ্যায়, তোমরা অবশ্যই এই অধ্যায় থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা, কারণ এটা একেবারে ইজি, একেবারেই সহজ। ওই শিক্ষার্থীরা, এবার আমরা পদ্মা লিমিটেড কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 12% হলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতাটা দেখাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এটা মুছে দেব, মুছে দিয়ে এখন আমরা ঘ নাম্বারটি নিয়ে আলোচনা করব। তোমরা দ্রুত এতটুকু লিখে নাও, বুঝতে পারছো কিনা ততক্ষণে কমেন্টে জানাও, আমরা আবারও ফিরে আসতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম ঘ নাম্বারের উত্তরটা নিয়ে। আমরা আবারও একটু প্রশ্নটা পড়তেছি, একটু মনোযোগ দাও। পদ্মা লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার 12% হলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা দেখাতে বলেছে। তাহলে এখানে যে আমাদের বলেছে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা, যেহেতু এখানে একটা জিনিস উল্লেখ করেই দিছে পোর্টফোলিও বিনিয়োগ, এই কারণে ভাইয়া আমাকে এই পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা দেখাইতে হবে। তাহলে পোর্টফোলিও বিনিয়োগটা কিভাবে দেখাতে হবে, একটু মনোযোগ দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যদি এখানে লক্ষ্য করি যে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করি, যেহেতু আমাদেরকে এখানে পোর্টফোলিও বিনিয়োগের কথা বলেছে, এই কারণে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করব। এখন কোশ্চেন আসতে পারে, ভাইয়া আমরা তো পোর্টফোলিও ঝুঁকিও নির্ণয় করতে পারতাম, কেন স্পেসিফিকভাবে আমরা পোর্টফোলিও আয় নির্ণয় করব? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো এখানে আমাদের কত আছে, প্রত্যাশিত আয় বলছে কত, 12%। যেহেতু এই পদ্মা লিমিটেড কোম্পানি প্রত্যাশা করে কত পার্সেন্ট আয়, 12% আয়। যেহেতু 12% আয় প্রত্যাশা করে, কি প্রত্যাশা করে 12%? আয়। কি প্রত্যাশা করে 12%? আয় প্রত্যাশা করে 12%। সে কারণে আমাদেরকে পোর্টফোলিও বিনিয়োগের মানে পোর্টফোলিও আয়টা নির্ণয় করতে হবে, পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করা যাবে না। যদি বলতো যে পদ্মা লিমিটেড কোম্পানি 12% ঝুঁকি প্রত্যাশা করে, তো তখন আমাদেরকে কী নির্ণয় করা লাগতো, পোর্টফোলিও ঝুঁকি। এটা আর কি বোঝার জন্যই বললাম। তা আশা রাখছি বিষয়টা বুঝতে পেরেছো। তার মানে আমাদেরকে পোর্টফোলিও আয় নির্ণয় করতে হবে। কেন নির্ণয় করতে হবে এটা তুমি বুঝে গেছো। এবার আসো আমরা তাহলে পোর্টফোলিও আয়ের যে আমাদের সূত্রটা সেটা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা বলে রাখি, এই যে ম্যাথটা আছে এই ম্যাথগুলো সাধারণত মানে একেবারেই সহজ হয়, একেবারে ইজি হয়। সাধারণত দেখবা এই ম্যাথগুলোতে ওরা একটা ছক করে সুন্দর মতো দিয়ে দেয়। যেহেতু তারা ছক করে দেয়নি, আমাদের দ্বারা একটা কাজ করে নিতেছে, ঠিক এই কারণে একটু ম্যাথটা ক্রিটিক্যাল হবে, একটু মনোযোগ দিতে হবে। দেখো এম কোম্পানির মানে গ থেকে প্রাপ্ত প্রথমেই লিখলাম, কেন লিখতে হবে একটু পরে বলবো। যে এম কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 12% সমান প্রত্যাশিত আয়ের হার আর বার সমান 15%। আর বার তো মানে আমরা তো জানি প্রত্যাশিত আয়ের হার 15%, এটা না লিখলেও সমস্যা নেই, 15%। ওকে ওকে। এরপর লিখেছি এন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার 12.50%। এগুলো পাইলাম কোথায়, আমরা এই যে গ নাম্বারে কি নির্ণয় করেছিলাম বলো তো, গ নাম্বারে কিন্তু আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করেছিলাম। যেহেতু আমরা গ নাম্বারে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করেছিলাম, এই কারণে আমাদেরকে এই দুটো লিখতে হবে। এই দুটো যদি আমরা না লিখি, এই দুটো যদি আমাদের কাছে আগে থেকে বাইর করা না থাকে, এই দুটো যদি স্যারেরা আমাদেরকে দিয়ে না দেয়, তাহলে ভাইয়া কোনোভাবেই কিন্তু আমরা এই ম্যাথ করতে পাবো না। অবশ্যই স্যারেরা এই দুটো দিয়ে দেবে, অথবা তোমাকে গ নাম্বারে করতে বলবে। সো আমরা যেহেতু গ নাম্বারে খুঁজে বাহির করেছি প্রত্যাশিত আয়ের হারটা, এই কারণে আমরা কি করলাম, লিখে ফেললাম। এখন দেখো এরপর লিখেছি এম কোম্পানির বিনিয়োগের ভার WM সমান 50,000 ভাগ 80,000, এন কোম্পানির বিনিয়োগের ভার WN সমান 30,000 ভাগ 80,000। এখন কোশ্চেন যে এই অ্যামাউন্টগুলো আসলো কোথা থেকে, এই যে 80,000 টাকা ভাইয়া, একটু মনোযোগ দিতে হবে আপু, একটু মনোযোগ দিতে হবে বোন, একটু মনোযোগ দিতে হবে। এই 80,000 টাকা কোন জায়গা থেকে আসলো? এই 80,000 টাকা আমাদের আসছে, দেখো এখানে কিন্তু আমাদের বলেইছে এই যে 50,000 এবং 30,000, মানে এম কোম্পানিতে 50,000 বিনিয়োগ করেছে, এন কোম্পানিতে 30,000 বিনিয়োগ করেছে, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হয়, 80,000। এই কারণে আমরা এখানে 80,000 দ্বারা ভাগ দেব। কতকে ভাগ দেব, যার অ্যামাউন্ট যেটা তাকে সেটা দিয়ে ভাগ দেব, টোটালটা দিয়ে। প্রথমে দেখো 50 ভাগ 80 মানে মোটটা দিয়ে 30, এই যে 30 ভাগ 80 মোটটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি হবে, দেখো এখানে যে আমাদের মানে রেশিওটা বাহির হয়েছে, বিনিয়োগের ভারটা বাহির হয়েছে, এটা কিন্তু আমাদের এই 50,000 মানে 0.625, 30,000 মানে 0.375। বিষয়টা বুঝতে পারছো? কোন কোশ্চেন আসতে পারে ভাইয়া আপনি কেন এগুলা নির্ণয় করলেন, ওয়াই আন্দাজে আপনি এগুলো লিখলেন কেন, একটু পরে বুঝাইবো, একটু মনোযোগ দাও। দেখো আমরা জানি
পোর্টফোলিও আয়ের হারের যে আমাদের সূত্রটা আছে, পোর্টফোলিও আয়ের হারের সূত্রটা বা পোর্টফোলিও আয়ের হার মানে পোর্টফোলিও ঝুঁকির সূত্র আমি কিন্তু প্রথম ভিডিওতে শিখিয়েছি। তুমি চাইলে প্রথম ভিডিওটি ক্লাসের শেষে লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে প্রথম ভিডিওটা দেখে নিবা। ওকে, তাহলে আসো, তাহলে পোর্টফোলিও আয়ের হারের যে আমাদের সূত্র এটা হলো WM ইন্টু R/M। এখানে তোমরা অনেক সময় এভাবে থাকতে পারে WR না জানি কী কী থাকে, হ্যাঁ ওগুলো না লিখলেও হবে, তুমি সরাসরি এটা লিখবা। এটা মানে কি R/বার মানে কি বলো তো, এই R/বার মানেই তো এটা, তাহলে WM প্লাস ইন্টু R/M প্লাস WN ইন্টু R/N, এটা হলো আমাদের সূত্র। প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলে অবশ্যই মনে রাখতে হবে দুইটা প্রকল্প থাকবে। দেখো তো এখানে আমাদের দুইটা প্রকল্প না, মানে M এবং N দুইটা কোম্পানি না, এরকম দুইটা কোম্পানি থাকতে হবে। দুইটা কোম্পানি ছাড়া তুমি কোশ্চিন কালেও কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা নির্ণয় করতে পাবা না। তাহলে তোমাকে যদি এটা নির্ণয় করতে হয়, তোমাকে যদি এটা বুঝতে হয়, তোমার এই ম্যাথটা যদি করতে হয়, তাহলে অবশ্যই দুইটা কোম্পানি থাকবে। এবং দুইটা কোম্পানি শুধু থাকলেই হবে না, এর সাথে সাথে আরও কিছু জিনিস থাকতে হবে। সেটা হচ্ছে যে এই যে WM মানে এই যে ভারগুলো থাকতে হবে, এবং কি R/বার মানে কি এই যে আয়ের হারগুলো থাকতে হবে, দুইটা কোম্পানিরই থাকতে হবে। যেহেতু আমাদের আছে আমরা লিখে ফেললাম, তাহলে এগুলো কেন লিখলাম এবার বুঝতে পেরেছো, এই যে এই কারণেই লিখলাম। এবার দেখো তাহলে WM, তাহলে WM কোনটা, এই যে WM কত 0.625, তাহলে আমরা লিখে ফেললাম 0.265, গুণ আছে এই যে গুণ দিলাম। R/M এর মান কত, এই তো M এর মান না, এই যে 15%। ওকে, তাহলে আমরা এখানে 15% দিয়ে দিলাম, যোগ আছে যোগ দিলাম। এবার 0.375 কোথা থেকে আনলাম, এই যে WN এর মান, WN কই, এই যে WN এইটা, তাহলে এই মানটা আমরা লিখলাম। এরপর এই যে গুণ দিয়ে দিলাম। এরপর R/N এর মানটা কোথা থেকে আসলো, এই যে মানটা, এই কারণে এইটা আমরা এখানে গুণ করে দেব 12.50। আই হোপ বুঝতে পেরেছো। এখন আমরা এই অংশটুকু গুণ করে এখানে বসাবো, এই অংশটুকু গুণ করে এখানে বসাবো, এরপর এই দুইটা যোগ করে এখানে আনলাম। তাহলে এই যে অ্যামাউন্টটা বাইর হলো, কোন ব্লিয়ান্ড আছে বলতে পারবা যে এই অ্যামাউন্টের নাম কি, 14.06%। এই পার্সেন্টটার নামটা কি, বলো বলো বলো, এটাই পাইলা না। আমরা কি নির্ণয় করলাম, নির্ণয় করলামটা কি পোর্টফোলিও আয়ের হার। তার মানে ভাইয়া এই যে পোর্টফোলিও আয়ের হার হলো আমাদের এটা, পোর্টফোলিও আয়ের হার আমাদের কত, এই যে 14.06%। নির্ণয়ে তো করলাম পোর্টফোলিও আয়ের হার, তাহলে উত্তরে তো পোর্টফোলিও আয়ের হারেই বাইর হবে। ওকে, এবার দেখো আসলে বিনিয়োগ করাটা তার যে যুক্তিগতটা ঠিক আছে কি না, একটু মনোযোগ দাও। সে প্রত্যাশা করে কত পার্সেন্ট, 12%। সে প্রত্যাশা করতেছে 12%। এবার দেখো পোর্টফোলিও আয়ের হার কত বাইর হয়েছে, 14%। তার মানে কম না বেশি, এখানে সে আয় আশা করছে 14% আর 12%, আর এখানে আয় হবে 14%। তার মানে কি এই প্রত্যাশিত আয়ের হারের থেকে এই আয়টা বেশি। যেহেতু প্রত্যাশিত আয়ের হার থেকে এই আয়টা বেশি, এই কারণে বিনিয়োগ করাটা সব থেকে যুক্তিযুক্ত হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা, এবং এরপরে কোন বছরের ভিডিও চাও অবশ্যই জানাই দেবা। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।